আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য রয়েছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। রাহাত মিনহাজ এমনিতে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক। ওনার সঙ্গে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণে যে আজকে আমরা আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর কি অবস্থা, তারা কি প্রকৃত ঘটনা বলি, যে যে সমস্ত ঘটনা বলে আমাদের জনগণের জানা উচিত অথবা জানা প্রয়োজন, সেগুলো ঠিকঠাক মতো জানাতে পারছে? এই বিষয়গুলো নিয়ে ওনার অবজারভেশন গুলো আমরা একটু শেয়ার করতে চাইবো আপনাদের সঙ্গে। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব রাহাত মিনহাজ, আপনি আমার সঙ্গে আলাপ করছিলেন, গত দুদিন ধরে আলাপ করছিলেন যে আমাদের মিডিয়াগুলোর কি অবস্থা। আমরা দেখেছি যে এর আগে হাসিনার শাসন আমলে মিডিয়াগুলো এক ধরনের মানে হাসিনা এবং সরকারের স্তাবকের মতো ভূমিকায় অবতীর্ণ হতো এবং সবগুলো মিডিয়া তাদের কন্ট্রোল ছিল। খুব বিচ্ছিন্নভাবে দু একজন কথা বলতো, কিন্তু সেটা তেমন কোনো মানুষের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারতো না এবং তারা ভয়ে হোক যেভাবে হোক চাপে পড়ে হোক এগুলো করতো। তো আমরা সরকার পরিবর্তনের পর এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সেটা স্বৈরাচারী সরকারের বিপরীতে এরা এসেছে এবং তারা দেশে একটা স্থায়ী গণতান্ত্রিক রূপরেখার প্রণয়নের চেষ্টা করছে এবং সামনের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি গণতন্ত্রের পথে। এই সরকারও বলছে, আগের সরকার যেমন বলতো যে মিডিয়াগুলো অবাধ স্বাধীনতা ভোগ করে, এরাও বলছে একই কথা, অবাধ স্বাধীনতা ভোগ করছে। এরা হয়তো সেভাবে কোনো চাপ প্রয়োগ করছে না, কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এরকমও আমরা শুনিনি। কিন্তু তারপরেও পাঠক হিসেবে যখন আমরা পত্রপত্রিকা দেখি অথবা টেলিভিশন দেখি, আমাদের জন্য মন ভরে না। আমাদের জন্য মাঝে মাঝে মনে হয় তাহলে এখন কি তাহলে অন্য কোনো ধরনের চাপ আছে, কোনো ধরনের সেলফ সেন্সর কি আছে? জেলে হয়তো নিচ্ছে না, কিন্তু চাকরি তো যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তো আপনি একজন সাংবাদিকতার শিক্ষক হিসাবে এক্ষেত্রে আপনার অবজারভেশনটা আসলে কি? আমি শুরুতেই আপনাকে একটা বই দেখাই। হ্যাঁ, এই বইটা আমার শিক্ষকের লেখা। তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। তিনি এখন বর্তমানে এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। বইটার নাম হচ্ছে ভয়ের সংস্কৃতি। বইটা লিখেছেন আলী রিয়াদ। আপনি জানেন তিনি একটা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই বইটা প্রকাশিত হয়েছিল হচ্ছে আপনার 2014 সালে। এখন এই বইটা আমি পড়েছি খুব মনোযোগ দিয়ে। তো এই বইটার বিপরীতে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আপনি স্বীকার করেন না না করেন, আমরা আসলে একটা মব ভায়োলেন্সের কালচারের মধ্যে আছি। আমাদের রাষ্ট্রযন্ত্রটাকে আপনার নানা দিক থেকে এই মব ভায়োলেন্স আপনার প্যারালাইসিস করে ফেলছে। কোনো কিছুতেই আপনার কাজ করতে দিচ্ছে না। এবং এই মব ভায়োলেন্সের যে আপনার ভীতি, মব ভায়োলেন্স যে শঙ্কা, সেটা যে গণমাধ্যমকেও ভয়ঙ্কর ভাবে আপনার সংকুচিত, ভয়ঙ্কর ভাবে আপনার যাকে আমরা বলবো যে ব্যাকফুটে নিয়ে যাওয়ার যে জায়গা তৈরি করা, সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। দেখুন, বর্তমান বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে, এই বাংলাদেশ পরিচালিত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের একটা বড় ভূমিকা আছে। আমরা সবাই জানি যে 2024 সালের 5 অগাস্ট যে আপনার বাংলাদেশের পালাবদল ঘটেছে, এই পালাবদলের প্রেক্ষাপটে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ভূমিকাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিলেন ভলকার তুর্ক নামে একজন ভদ্রলোক, যিনি জাতিসংঘের মানবাধিকার যে হাই কমিশন তার প্রধান। 16 তারিখে তিনি এই মানবাধিকার কমিশনের যে একটা সম্মেলন হয়, সেই সম্মেলনের তিনি একটা সামারি তুলে ধরেছেন। সেই সামারিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটা প্যারায় তিনি বাংলাদেশ সম্পর্কে কয়েকটা কথা বলেছেন। আমি আপনাকে সেই এক প্যারার 3টা ওয়ার্ড আমি আপনাদের শেয়ার করি। তিনি প্রথমে এনকারেজ করেছেন তাকে, ইন্টারিম গভর্নমেন্টকে, যে তারা নানা ধরনের সংস্কার করছেন, যেটা ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আপনার খুব ইতিবাচক, খুব চমৎকার। কিন্তু তারপরে দুটো ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন, সেই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে যেটাকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। যেমন তিনি একটা জায়গায় ওয়ার্ড ইউজ করেছেন কনসার্নড। আই এম কনসার্ন। কনসার্ন তিনি কি বিষয়ে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টি ব্যান করার যে প্রভিশন আপনার চালু করা হয়েছে, যার প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও সাময়িকভাবে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম, সেটা তিনি কনসার্ন হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, যারা আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির সাথে যুক্ত, আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন, তাদের কাছে কিন্তু কনসার্ন ওয়ার্ডটা কিন্তু খুব ভয়াবহ। এটা কিন্তু যা তা ওয়ার্ড না।
এটার বাংলা যদি পড়তে চান, তার মানে হচ্ছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, অতি সাধারণ কোনো বিষয় নয়। তার মানে হচ্ছে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিকে ব্যান করার যে প্রক্রিয়ার একটা যাত্রা শুরু হয়েছে, তাতে আপনার জাতিসংঘ হচ্ছে কনসার্ন। সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে ওই প্যারার মধ্যে, সেটাকে বলা হয়েছে আপনার আনডিউলি। আনডিউলি মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটা করা হয়েছে, এই আনডিউলি প্রক্রিয়াটার সহজ বাংলা হচ্ছে আপনার যথাযথ নয়, বিধিসম্মত নয়, নট জাস্টিফাইড। হুইচ ওয়ান? হুইচ ইজ যে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে যাচ্ছেন। দেখেন এত বড় একটা ঘটনা। আমি তারপরের দিন আমার বাসায় বাংলাদেশের দুটো আপনার শীর্ষস্থানীয় পত্রিকা আসে, আমি নাম বলছি না, আমি পত্রিকার পাতা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি। ফার্স্ট পেজে কোনো নিউজ নাই, সেকেন্ড পেজে এক কলামে ছোট্ট একটা নিউজ। তারপরে আমি বিভিন্ন অনলাইন খুঁজছি যে কোথায় আমি নিউজটা করবো, শুধুমাত্র কিছু অনলাইনে এই নিউজটা আপনার 8-10 লাইনে আপনার করা হয়েছে, কোনো গুরুত্ব নাই, পোস্ট এডিটোরিয়াল নাই, এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায়। তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় এমন সংবাদ শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় বলে জাতিসংঘ থেকে কনসার্ন প্রকাশ করা একটা বিষয় বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করছে না, বাংলাদেশের গণমাধ্যম পাত্তা দিচ্ছে না। এর চাইতে হতাশা, এর চাইতে বেদনার আর কি হতে পারে? আমি ধরেন খুব সামান্য একজন পাঠক হিসেবে বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়টাকে আপনার এড়িয়ে গেছে, বা বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে পাত্তা দেয়নি, বা বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে আপনার হাইলাইট করতে পারেনি, এটাকে আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা বা বড় একটা উদাহরণ। আপনার এবং কি মনে হয় কেন কেন এগুলি আপনি এটাকে আপনার অতটা গুরুত্ব কম দেওয়া হলো, অতটা প্রকাশ করা হলো না কেন? আমি অবশ্য দু একটা পত্রিকা পেয়েছি অনলাইনে, কিন্তু আপনি তারপর যখন আপনি বললেন, তো আপনার কাছে এটা কেন মনে হচ্ছে যে এই গণমাধ্যমগুলো কেন এটা প্রচারে একটু দ্বিধাগ্রস্ত ছিল? আমি আপনাকে দুটো কারণ বলি। দেখেন গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে হচ্ছে মোটা দাগে দুই ধরনের অ্যাক্টরস এর দ্বারা। একটাকে বলা হয় স্টেট অ্যাক্টরস, একটাকে বলা হয় নন স্টেট অ্যাক্টরস। ওকে, এখন দেখেন বাংলাদেশে একটা খুবই খুবই একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, যে 5 আগস্টের অভ্যুত্থানের পরে যে আপনার গভর্নমেন্ট বাংলাদেশে আপনার ক্ষমতা নিয়েছে, যারা দায়িত্ব পেয়েছেন একটা হিউজ পপুলার সাপোর্ট নিয়ে, বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠিত গণমাধ্যম তাদেরকে আমার কাছে মনে হয়েছে অনেকে একটা ফ্রি চেক দিয়ে দিয়েছে। মানে ব্যাপারটা এরকম, গণমাধ্যম নিজের থেকে বলতে শুরু করেছে বা প্রকাশ করতে শুরু করেছে যে আই এম পার্ট অফ ইউ, আই এম পার্ট অফ ইউর গভর্নমেন্ট, সামথিং লাইক দ্যাট। যেটা যেটা কখনোই কোনো গণমাধ্যমের পক্ষে করা সমীচীন নয়। আমি নাম নিচ্ছি না, আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন, নাম্বার ওয়ান। আর এটা হচ্ছে যখন ধরেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অত্যন্ত আলোকিত একজন ব্যক্তি, হ্যাঁ, তিনি যখন দায়িত্ব নিয়েছেন, ওকে আপনাকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু তার গভর্নমেন্ট যখন আপনার এই দেশের মানুষের স্বার্থ বিরোধী যখন কাজ করছেন, একের পর এক আপনার কাজ করছেন, যেটা হচ্ছে তার, যেটাকে আমরা বলি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই কাজগুলো করে যাচ্ছেন, আপনি যদি সেই বিষয়গুলোকে তুলে না ধরেন, তাহলে তো আপনি গণমাধ্যম হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছেন না। আমার কাছে মনে হয় স্টেট অ্যাক্টরস যারা, স্টেটের প্রধান নির্বাহী যিনি, তার দিক থেকে গণমাধ্যমগুলো হয় কোনো কারণে তার প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ করছেন, অথবা ভীতির কোনো ব্যাপার আছে। আর এই ভীতির ব্যাপারের সাথে একটা দ্বিতীয় জিনিসটা যুক্ত, যাকে আমি বলছি নন স্টেট অ্যাক্টর, সেটা হচ্ছে মব ভায়োলেন্স। আপনি জানেন 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কিভাবে আপনার মব ভায়োলেন্সের শিকার হয়েছে। গণমাধ্যমের সামনে জিয়াফত হয়েছে, গণমাধ্যমকে উড়িয়ে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার, ভেঙে দেওয়ার আপনার ঘোষণা দেওয়া হয়েছে দেশ থেকে, দেশের বাইরে থেকে। কিছু কিছু গণমাধ্যমের অফিসে যে আপনার সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়েছে। এটা তো আমাদের দেশে ঘটেছে। আর বিপরীতে কি ঘটেছে? বিপরীতে ঘটেছে যে স্টেট আপনার চুপচাপ বসে থেকে দেখেছে। আপনি আপনি এটা ঠিক বলেছেন, আপনার সঙ্গে আমি একমত কেন, এই কারণে আমি নিজেও খেয়াল করেছি যে আপনি দেখবেন যে অনেকগুলো গণমাধ্যমে, পত্রিকায়, টেলিভিশনে পত্রিকার সম্পাদক চেঞ্জ হয়ে গেছে এই সময়, এবং এবং খুব দলীয় লোকজন যে সম্পাদকের চেয়ারে যে বসে পড়েছে রাতারাতি কোনো কারণ ছাড়াই। এবং এই সবগুলো লোককে আমরা চিনি, টেলিভিশনে হেড অফ নিউজ পদে যে দলীয় লোককে বসানো হয়েছে আগের লোককে তাড়িয়ে দিয়ে। তো এটা তো আসলে চট দখলের মতোই। অন্য কোনো সেক্টরে, গণমাধ্যমের বাইরে অন্য কোনো সেক্টরে, অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কি এ ধরনের ঘটনা ঘটেছে আপনার জানা মতে, যে অযথা নাকি গণমাধ্যমে হয়েছে? না, কিছু কিছু জায়গাতে ঘটেছে। যেমন ধরেন আমি আমি একজন খুব সামান্য শিক্ষক, শিক্ষাঙ্গনে তেমন ঘটনা ঘটেছে। ধরেন
5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকে যেভাবে অপমান, অপদস্থ এবং লাঞ্ছিত করা হয়েছে, এটা পৃথিবীতে বিরল। এটা বাংলাদেশ না, পৃথিবীতে বিরল। এমন এমন ধরেন ধরেন আমি পড়াতে যাই, আমি ইউনিভার্সিটিতে পড়াই। এখন ধরেন আমার শিক্ষার্থীরা আমাকে ধরেন জোর করে বললো আপনি পদত্যাগ করেন, আপনি স্বৈরাচারের দোসর, আমার জুতা দিয়ে মারতেছে, আমার ধরেন নানাভাবে অপমান করছে। তো একজন শিক্ষক হিসেবে এই লাঞ্ছনা বা এই বঞ্চনার চাইতে কষ্টকর আর কি হতে পারে? এটা তো ঘটেছে শিক্ষাঙ্গনে। আমি ছোট্ট একটা আপনাকে উদাহরণ বলি, দেখেন গণমাধ্যমকে কেন দখল করা প্রয়োজন, বা গণমাধ্যমের উপর কেন আপনার রাষ্ট্রযন্ত্র, স্টেট অ্যাক্টর বা নন স্টেট অ্যাক্টর আপনার বেশি করে আপনার প্রভাব বিস্তার করে, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে গণমাধ্যমের একটা প্রভাব ও ক্ষমতা আছে। গণমাধ্যম মানুষকে প্রভাবিত করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। সেজন্য যারা আপনার ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, তাদের প্রধান কাজ থাকে হচ্ছে এরকম যে গণমাধ্যমকে কন্ট্রোল করো, ক্যাপচার করো, যাতে সেখানে কোনো কিছু লিখা না হয়। বিপরীতে কি লেখা হয়? বিপরীতে সেটা লেখা হয় যেটা আপনার রাষ্ট্রযন্ত্রকে বা যারা আপনার পাওয়ারফুল আছে তাদেরকে এন্ডোর্স করে। আমি একটা ছোট একটা উদাহরণ নিই। দেখেন আমি আমি একটু পড়াশোনা করি। এই পড়াশোনা করার প্রেক্ষাপটে সাংবাদিকতা একটা টার্ম আছে, হ্যাঁ, সাংবাদিকতার টার্ম আছে, যে টার্মে আপনার বলা হয়, আমি একটু দেখে বলি আপনাকে, সেই টার্মটাকে বলা হয় আপনার অ্যাডভার্টোরিয়াল। অ্যাডভার্টোরিয়াল মানে হচ্ছে এডিটোরিয়াল এবং অ্যাডভার্টাইজমেন্ট দুটোকে এক করে এই টার্মটা তৈরি করা হয়, তাকে অ্যাডভার্টোরিয়াল বলা হয়। আমি পত্রিকার নাম বলছি না, আমি কাউকে শত্রু বানাতে চাই না। বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ সংকুচিত। বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ ক্রমাগতভাবে ভীতির মধ্যে চলে যাচ্ছে। এটা একটা রিপোর্টার্স উইদাউট বর্ডার থেকে শুরু করে অন্যান্য মানবাধিকার সংস্থা বারবার বলে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো যখন চলছে বাংলাদেশে, তখন বাংলাদেশে একটা পত্রিকায় 3 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হলো অধ্যাপক ইউনূসের আশাবাদী কণ্ঠস্বর। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার আপনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আমি যে বাসায় পত্রিকাটা পড়ি, সেই পত্রিকাতে আমি আপনার এই কলামটা পড়লাম, তখন আপনার মাথার মধ্যে ক্লিক করলো যে এটা তো ভয়াবহ রকমের অ্যাডভার্টোরিয়াল, বিজ্ঞাপন ভিত্তিক সম্পাদকীয়। এবং আপনি বিশ্বাস করেন যিনি এই ভদ্রলোক লিখেছেন, আমি নাম নিতে চাই না, তিনি খুব গুণী মানুষ, হ্যাঁ, আমি আমি তার বই পুস্তক পড়ি অনেক, তার প্রতি আমার প্রবল শ্রদ্ধা। এই পুরো আর্টিকেলটা পড়ার পর আমার মনে হচ্ছে যে এই আর্টিকেলটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনূস সেন্টারের চাইতেও খুব ভালো করে লেখা। This well scripted, well drafted, rather than the ইউনূস সেন্টার। তো এই যে এইটা চলছে আমাদের মধ্যে, যেটাতে আমার কাছে মনে হয় জনগণের যা প্রত্যাশা, মানুষের যা প্রত্যাশা, গণমাধ্যমের কাছে আপনার আমার যে প্রত্যাশা, সেটা আপনার ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষতিগ্রস্ত আচ্ছা, হচ্ছে। আরেকটা কথা, আপনি এই রিসেন্ট একটা ঘটনা গতকালকে না আজকে দেখলাম তো, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা নিউজ ছিল, ওদের একটা ছিল। তো ওরা বলছিল যে আমাদের এখানে রোহিঙ্গা যুবকদেরকে কিভাবে তারা আরাকান অঞ্চলে ঢোকার চেষ্টা করছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়টাও কি আপনি খুব বেশি কিছু পত্রিকায় দেখেছেন? আচ্ছা, আমি আপনাকে খুব ছোট্ট করে বলি, দেখেন বাংলাদেশের গণমাধ্যমের একটা খুব একটা অদ্ভুত ঘটনা ঘটে। এটা শেখ হাসিনার আমলও ঘটেছে, এখনো ঘটে। যেমন ধরেন আপনার মনে থাকবে আর কি, যে ধরেন নাইজেরিয়া বা উগান্ডার কোন একটা পত্রিকা অনলাইনে কিছু একটা লিখছে যে শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হচ্ছে সৎ সরকার প্রধান। দেখবেন বাংলাদেশের গণমাধ্যম পাগল হয়ে যায়, যা তা করে ফেলে। এই উদাহরণ আপনি দেখেছেন। আবার দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, এই দেশের সেফটি সিকিউরিটির সাথে যুক্ত, অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, সেই ধরনের বিষয়ে গণমাধ্যম অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, চুপ থাকে। যার একটা বড় উদাহরণ এই ক্রাইসিস গ্রুপের এই রিপোর্টটা। এই ক্রাইসিস গ্রুপের, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই রিপোর্টটা সবশেষ আপনার যা প্রকাশ করেছে, এটা কিন্তু বাংলাদেশের চলমান যে বহুবিধ সংকট, আমরা কিন্তু এখন বহুবিধ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি মনে করেন না যে আমাদের একমাত্র সংকট হচ্ছে নির্বাচন থেকে গণতন্ত্রে উত্তরণ করা। আমাদের কিন্তু বহুবিধ সংকটের মধ্যে যাচ্ছে। তাদের অন্যতম ইকোনমির অবস্থা যা তা। আপনি যেখানে আজকে আমি আপনার সাথে কথা বলতেছি, যারা আপনার ইকোনমিক রিফর্ম কমিশনের আপনার 3 জন সদস্য ছিলেন, তারা এই বাজেটকে ভয়ঙ্কর রকম বাজে বাজেট বলছেন, যারা সরকারের হয়ে কাজ করেছেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ। এবং আমাদের চারপাশে যে হচ্ছে আপনার দেশগুলো আছে, তারা কিন্তু এখন হস্টাইল। ইন্ডিয়া হস্টাইল, মিয়ানমার হস্টাইল, এবং সমুদ্র পথেও যেখান থেকে আমরা পণ্য যাতায়াত করি আপনার আরাকানের পাশ দিয়ে, সেখানেও কিন্তু হস্টাইল সিচুয়েশনকে আমরা ফেস করছি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা, যে রিপোর্টটা আমি পড়েছি খুব মনোযোগ দিয়ে, সেখানে স্পষ্ট করে বলা আছে যে রোহিঙ্গা ইউথ যারা, ধরেন 12 লাখ ইউথ কক্সবাজারে কনসেন্ট্রেটেড হয়ে আছে,
সেখানে কিন্তু এই রোহিঙ্গা ইউথ যাদের কোনো কাজ নেই, যারা কোনো কাজ করতে পারে না, তারা কিন্তু নানাভাবে আপনার সংঘাত সহিংসতার সাথে যুক্ত, এবং বলা হচ্ছে দে ওয়ার ইন ফাইটিং, তার মানে তারা নিজেদের মধ্যে মারামারি করতো। এই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে যে এই ওয়ার্ডটা বলে এক্সিকিউটিভ সামারিতে, ইন ফাইটিং। এখন বলছে এই ইন ফাইটিংটা আপনার একটা শিফট হয়েছে। কি শিফট হয়েছে? যখন আপনার আরাকান আর্মি, যারা মূলত বৌদ্ধ, তারা যখন আপনার পুরো আরাকান স্টেটের দখল নিয়েছে, এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা ইউথ, যারা নিজেদের মধ্যে ইনফাইটিং করতো, তারা এখন সংগঠিত হচ্ছে, সংগঠিত হয়েছে, অথবা মিলিটারাইজ যাকে বলি আমরা, নানাভাবে আপনার সামরিকায়ন তাদের মধ্যে ঘটছে, এবং তারা আরাকান আর্মির সাথে ফাইট করার জন্য আপনার প্রস্তুতি নিয়েছে অথবা নিচ্ছে। এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আমাদের এই জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, এই সিচুয়েশনের একটা বড় ধরনের আপনার ঘটনা হিসেবে উল্লেখ করছে। তো এই আমি জানি না এই সংক্রান্ত কোনো রিপোর্ট আমাদের 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 গণমাধ্যমে এসেছে কিনা, আসছে কিনা, যদিও এটা আমার খুব একটা চোখে পড়ে নাই। তাহলে কি মানে কি গণমাধ্যমে কি আপনি আপনার ভাষায় যে সংবাদ মানে কি গুম হয়ে যাচ্ছে? দেখেন, আমি 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 সবচেয়ে আমি 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 তো জাতিসংঘের কিছু রিপোর্ট বা কিছু কিছু ফলো করি। আমার কাছে, আমি আপনাকে খুব সহজ করে বলি, আমরা 5 অগাস্টের পরে আমাদের দেশে একটা ভয়ঙ্কর রকমের, হ্যাঁ, ইন্ডিয়া ডেফিনেটলি নানাভাবে অপপ্রচার চালিয়েছে, এখনো চালাচ্ছে আর কি। হ্যাঁ, আমরা গণমাধ্যম নিয়ে অনেক সোচ্চার যে সঠিক তথ্য আসতে হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আমলে দুটো অতি গুরুত্বপূর্ণ সংবাদকে গুম করা হয়েছে। দুটো। একটা কবেকার? একটা হচ্ছে 25 মে 2025, যেটা আপনার ঘটেছিল হচ্ছে যশোরের অভয়নগরে মাতুয়া সম্প্রদায়ের গ্রামে আগুন দেওয়ার ঘটনা। এই ঘটনাটা প্রথম ব্রেক করে বিবিসি, যেখানে আপনার বারোদা হিন্দু পাড়ায় 18টা বাড়ি অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর করা হয়। বাংলাদেশের কোন গণমাধ্যম সাহস পায়নি এই নিউজ করতে। দ্যাট ওয়াজ ফ্যাকচুয়াল, দ্যাট ওয়াজ রিয়েল ইভেন্ট, কিন্তু বাংলাদেশের কোন গণমাধ্যম এই নিউজটা করতে পারেনি। আর দ্বিতীয়টা সাহস পায়নি অথবা করেনি। নাম্বার 2, আমার কাছে মনে হয় বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আরেকটা সংবাদ গুম হয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘের এই কনসার্ন। আপনি বিশ্বাস করেন, আমি এই কথা বলতেছি, হয়তো আপনাকেও আওয়ামী লীগের দোষর বলবে, আমাকেও বলবে, হ্যাঁ, হয়তো আরো গালিগালাজ করবে, জানি না, হয়তো আপনার আমার উপর কোনো বিপদও আসতে পারে, কিন্তু বিশ্বাস করেন জাতিসংঘের এই প্রতিবেদন, অর্থাৎ ভলকার তুর্কের এই রিপোর্ট, এই কনসার্ন বাংলাদেশের রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা শুধুমাত্র আপনার ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় বলে, ইন্টারিম গভর্নমেন্টের আপনার বিরুদ্ধে যায় বলে বাংলাদেশের গণমাধ্যম এটাকে অলমোস্ট গুম করে দিয়েছে। কিন্তু এই ঘটনাকে সিরিয়াসলি নেওয়া, সেটা নিয়ে পলিসি নির্ধারণ করা, সম্পাদকীয় লিখা, মতামত লিখা, এটা এই রাষ্ট্রের জন্য খুব প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আমাদের আলোচনাটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের সময়ের কারণে থামতে হচ্ছে। আমরা আগামীতে আবারও কোনো একটা গণমাধ্যমে কোনো একটি ইস্যু নিয়ে আপনার সঙ্গে হয়তো বসার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমরা সবসময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা মিডিয়ার দিকে তাকাই, পত্রিকা পড়ার চেষ্টা করি, টেলিভিশন দেখি। কেন দেখতে চাই? আমরা দেখতে চাই হলো আমরা জানতে চাই সমাজে কি ঘটছে, দেশে কি ঘটছে, আমাদের নিয়ে বাইরের দেশের লোকজন কি ভাবছে। সেই ভাবনাগুলো থেকে আমরা যাদের উপর নির্ভর করি, যে গণমাধ্যমের উপর, তারা আমাদেরকে অন্ধকারে রাখছে। অন্ততপক্ষে রাহাত মিনহাজের কয়েকটা উদাহরণ সহ কয়েকটা ঘটনা আমাকে কিন্তু সেরকমই ভাবতে বলছে। আপনারা এগুলো নিয়ে কি ভাবছেন? আপনাদের কি অভিপ্রায়? আপনাদের কি চিন্তা? এগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।